আসসালামু আলাইকুম দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। আপনারা হয়তো শুনেছেন ঢাকাস্থিত ইউরোপের তিনটি দেশ ডেনমার্ক, জার্মানি, ফ্রান্স সহ ইউরোপের আরো কয়েকটি দেশের ঢাকাস্থিত রাষ্ট্রদূতরা এখন দিল্লিতে আছেন। তারা কোনো আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে আসেননি, তবে সবাই আলাদাভাবে কিন্তু একসাথে এসেছেন ভারতীয় নেতৃত্বের সঙ্গে কথা বলতে। তারা নয়াদিল্লিতে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে কথা বলেছেন। একই ধরনের কূটনৈতিক ব্যস্ততায় ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর, যিনি শুধু রাষ্ট্রদূত নন, তিনি দক্ষিণ এশিয়ায় আমেরিকার ভারপ্রাপ্তও বটেন। তিনি জয়শঙ্কর, ডোভাল এবং অবশেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পর্যন্ত দেখা করেছেন। এটি ইঙ্গিত মেলে যে এটি কোনো একক দ্বিপাক্ষিক ঘটনা নয়, বরং বৃহত্তর কৌশলগত আলাপ চলেছে সবার মধ্যে। আলাপ যে চলেছে এবং সে আলাপ যে রীতিমতো অস্বাভাবিক, মানে স্বাভাবিক নয়, সেটা সবার একযোগে দিল্লি ছুটে আসা দেখে বুঝতে অসুবিধে হয় না। এখন প্রশ্ন, তারা সেখানে কি করছেন? আলাপ হয়ে থাকলে কি আলাপ হয়েছে? ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে এর মূল কারণ বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন ও আসন্ন বাণিজ্য ঝুঁকি নিয়ে একটা কনসার্টেড এফর্ট, একটা সমন্বয় করা। বিশেষ করে ইউরোপীয় বাজারে বাংলাদেশের বাণিজ্য সুবিধা, শ্রম অধিকার, মানবাধিকার, নির্বাচন, আইসিটি বা ট্রাইব্যুনালে, মানে যেটা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল, সেখানে শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিচার ও মৃত্যুদণ্ডের ইস্যু, এসব বিষয় ছিল এই আলোচনার মধ্যে। এবং এই খবর দিচ্ছে ভারতের প্রথিতযশা বিভিন্ন মেইন স্ট্রিম মিডিয়া। ভারতের দিক থেকে এই কূটনৈতিক যোগাযোগের আরেকটি উদ্দেশ্য ছিল আঞ্চলিক স্থিতিশীলতা, বাণিজ্য নীতি এবং নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করা ও বাংলাদেশে নতুন করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করা। আওয়ামী লীগকে নিয়ে যে নির্বাচন, সে বিষয়ে পশ্চিমের দেশগুলোর সঙ্গে আলোচনা করে এক সারিতে নিয়ে আসা। বলা বাহুল্য আলোচনা হয়েছে। সেই আলোচনায় গৃহীত সিদ্ধান্ত, আবার বলছি, সেই আলোচনায় গৃহীত সিদ্ধান্ত আমেরিকার রাষ্ট্রদূত সার্জিও গর নিজে পৌঁছে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। একদিকে যখন এই বৈঠক হচ্ছে, তখন চীনের পররাষ্ট্রমন্ত্রী আবার রয়েছেন দিল্লিতে। আবার অন্যদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তখন রয়েছেন চীন সফরে। খুব বিরল পরিস্থিতি মনে হচ্ছে নাকি? মনে হচ্ছে না যে একটা বড় কিছু হতে চলেছে? কি চলছে রাজনীতির এই দাবা খেলায়? আমরা আসব সেই আলোচনায়। একটা দেশ, দুটো অর্থনৈতিক স্তম্ভ, তিনটি পরাশক্তির নজর, আর একটি সরকার যে বুঝতেই পারছে না, তার জ্ঞানই নেই, দেখার চোখ নেই যে তার চারপাশে কোন জাল বোনা হচ্ছে। বাংলাদেশ, দক্ষিণ এশিয়ার এই ছোট্ট দেশটি আজ পরিণত হয়েছে একটি ভূ রাজনৈতিক দাবার বোর্ডে, যেখানে ভারত, আমেরিকা, ইউরোপ এবং চীন প্রত্যেকে চাইছে নিজের ঘুঁটি সাজাতে। আর মাঝখানে দাঁড়িয়ে আছেন তারেক রহমান,
লন্ডন থেকে ছুটে এসে হঠাৎ বসে যাওয়া একজন প্রধানমন্ত্রী এবং বলা যায় যোগ্যতাহীন প্রধানমন্ত্রী। একমাত্র তার যে যোগ্যতা আছে সেটা তিনি তারেক জিয়া হচ্ছেন জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সন্তান, এবং এর একটার পর একটা কূটনৈতিক ভুল বাংলাদেশকে ঠেলে দিচ্ছে এক অজানা অন্ধকারের দিকে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই পর্দার আড়ালের খেলা, যা বাংলাদেশের 18 কোটি মানুষ জানেন না, কিন্তু যার ফলাফল পড়বে এই 18 কোটি মানুষেরই জীবনে। আলোচনায় যেতে গেলে প্রথমে বুঝতে হবে বাংলাদেশের অর্থনীতি ও তার মূল কাঠামোটা, কারণ একটা দেশের অর্থনীতির উপরে দাঁড়িয়ে থাকে সেই দেশের স্থায়িত্ব। একটি দেশের অর্থনীতি যখন মাত্র দুটি বিষয়ের উপর দাঁড়িয়ে থাকে তখন সেটা শক্তি হয় না, সেটা হয় দুর্বলতা। বাংলাদেশের সেই দুটি স্তম্ভ হলো, এক, বিদেশে কর্মরত বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স, এবং দুই, রেডিমেড গার্মেন্টস রপ্তানি। রেমিট্যান্সের কথা বলতে গেলে 2026 সালের প্রথম 8 মাসেই এসেছে $22 বিলিয়ন বেশি রেমিট্যান্স। কত? $22 বিলিয়ন। এটা বিশাল অঙ্ক। এই রেমিট্যান্সই এখন বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখছে। কিন্তু সেখানেও যে অশনি সংকেত, আরব সহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ থেকে বাংলাদেশি শ্রমিকদের ফেরত পাঠানো শুরু হয়েছে। পুশব্যাক চলছে ভারত থেকেও কিন্তু কম রেমিট্যান্স যায় না বাংলাদেশে। রেমিট্যান্সের স্রোত কমতেই থাকবে। আর গার্মেন্টস, বাংলাদেশের মোট রপ্তানি আয়ের 85% আসে এই একটি খাত থেকে। 40 লাখ শ্রমিক, যাদের বেশিরভাগ নারী, তারা এই শিল্পের উপরে নির্ভর করেন। কিন্তু সমস্যা হলো এই দুটি স্তম্ভের একটিও আজ সম্পূর্ণ নিরাপদ নয়। গার্মেন্টস রপ্তানির বাজার, সেটা এখন চারদিক থেকে ঘেরাও হয়ে আসছে। আর এই ঘেরাওয়ের পেছনে কারা? ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকাও। কিভাবে? দেখুন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে ইউরোপীয় ইউনিয়নে বিনা শুল্কে পোশাক রপ্তানি করে আসছে। এই সুবিধার নাম EBA, মানে এভরিথিং বাট আর্মস। স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ এই বিশেষ সুবিধা পেত, কিন্তু এখন বাংলাদেশ সেই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে আসার দ্বার প্রান্তে। 2026 সালে আনুষ্ঠানিকভাবে উত্তরণ হবে এবং এর ফলে খুব শিগগিরই 1-2 বছরের মধ্যেই এই শুল্ক মুক্ত সুবিধা বন্ধ হয়ে যাবে বাংলাদেশের জন্য। সেদিন থেকে বাংলাদেশের পোশাকে ইউরোপে বসবে 12% পর্যন্ত শুল্ক। এটা একটা ধাক্কা, কিন্তু আসল বিপদটা এসেছে অন্য দিক থেকে। 2026 সালের জানুয়ারিতে স্বাক্ষর হয়েছে ভারত ইউরোপিয়ান ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট এই চুক্তিকে নিজেই বলেছেন মাদার অফ অল ডিলস, সব চুক্তির মা। এর সাথে সাথে আলাদাভাবে আবার ব্রিটেনের সাথেও ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে ভারত। এই চুক্তির মানে কি? মানে হলো ভারতের পোশাক এখন ইউরোপের বাজারে শূন্য শুল্কে, মানে বিনা শুল্কে ঢুকবে। যে বাজারে বাংলাদেশ তার সুবিধে হারাচ্ছে, সেই বাজারে ভারত পাচ্ছে নতুন সুবিধে। এর পরিণতি 2026 সালের জানুয়ারিতে ইউরোপে বাংলাদেশের পোশাক রপ্তানি কমে গেছে। এই জানুয়ারিতে কমেছে 25%। একটি মাত্র মাসে 48 কোটি ইউরো
উধাও হয়ে গেছে। এবং চলতি অর্থ বছরে সার্বিকভাবে রপ্তানি কমেছে বাংলাদেশের প্রায় 7%। এখন একটু ভাবুন, ইউরোপের বাজারে বাংলাদেশ শুল্কের মুখোমুখি আর ভারত পাচ্ছে শুল্ক মুক্ত প্রবেশ অধিকার। এই সমীকরণে কে জিতবে? এবার আসুন আমেরিকার কথায়। আটলান্টিকের ওপার থেকে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা বাংলাদেশের জন্য একটি বাণিজ্য চুক্তির প্রস্তাব দিয়েছে। শুল্ক 37% থেকে কমিয়ে 19% নামিয়ে আনার কথা হয়েছে। এটা শুনতে ভালো, কিন্তু শর্তগুলো দেখুন। আমেরিকা চায় বাংলাদেশ তার পোশাক শিল্পে আমেরিকার তুলো ব্যবহার করবে। এর মানে ভারতীয় সুতোর উপর নির্ভরশীলতা কমাতে হবে, সাপ্লাই চেইন ঘুরিয়ে দিতে হবে। তাতে বাংলাদেশের কি হবে? এক, পরিবহন ব্যয় বাড়বে, খরচ বাড়বে, আর খরচ তো বাড়বেই, তার সঙ্গে সময় বাড়বে মাল আসার, প্রোডাক্ট তৈরির। কিন্তু আরো বড় শর্ত হলো কৌশলগত। বলা হয়েছে চীনের সঙ্গে সামরিক সম্পর্ক রাখলে এই সুবিধা থাকবে না। আর এখানেই তারেক সরকার পড়েছে একটা অদ্ভুত ফাঁদে। একদিকে তারেক সরকার চীনের সঙ্গে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ করছে, চীনা যুদ্ধ বিমান কেনার আলোচনা চলছে, চীনা বিনিয়োগ আসছে। অন্যদিকে বাংলাদেশের 40 লাখ গার্মেন্টস কর্মীর রুটি নির্ভর করছে আমেরিকা ও ইউরোপের বাজারের উপর। আবার সেই বাজারেও কিন্তু, বিশেষত ইউরোপের বাজারেও, চীনা পোশাক তাদের সামনে বড় বড় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এই দুটো একসঙ্গে চালানো যায় না। আমেরিকা গার্মেন্টস কর্মীদের ওপরে যে আমেরিকা যে চাপ সৃষ্টি করছে, ইউরোপের চাপ সৃষ্টি করছে, আবার চীন সেখানে চলে আসছে। এই দুটো একসঙ্গে মেকআপ করা যায় না। কূটনীতির পরিভাষায় বলে, ইউ ক্যানট ডান্স অ্যাট টু ওয়েডিংস উইথ ওয়ান পেয়ার অফ লেগস। এক রাত্রে দু জায়গার বিয়েতে আপনি গিয়ে নাচের প্রোগ্রাম নাচতে পারেন না, একটাকে বেছে নিতেই হবে। আর তারেক সরকার যত দেরি করছে সিদ্ধান্ত নিতে, তত বাড়ছে বিপদ। এখন আসুন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ভারত কি করছে? সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন ভারত নাকি বাংলাদেশ আক্রমণ করে রংপুর দখল করবে শিলিগুড়ি করিডর প্রশস্ত করার জন্য। এই তত্ত্ব আমার মনে হয় বাস্তবসম্মত নয়। আবার বলছি, রংপুর দখলের সম্ভাবনা আছে ভারতের। আমি নিজেই একটি করেছি এখানে এপিসোড, সেখানে ভারতের নীতি নির্ধারকদের মধ্যে অগ্রগণ্য একজন, তিনি ভারত কার্নাড। তিনি নিজে বলেছেন যে রংপুর দখল করে কিংবা রংপুর কিনে নিয়ে ভারতের চিকেন নেককে বড় এলিফ্যান্ট স্নেক করা উচিত। কিন্তু এই তত্ত্ব বর্তমানে দেখা যাচ্ছে এটা কিন্তু বাস্তবসম্মত নয়। কারণটা কি? দেখুন, ভারত যদি সত্যি রংপুর দখল করে শিলিগুড়ি করিডর চওড়া করতে চাইতো, তাহলে সেই করিডরকে ঘিরে এত দুর্ভেদ্য দুর্গ তৈরি করতো না। আপনারা শুনেছেন ওখানে ওই শিলিগুড়ি করিডরের মাটির নিচে দিয়ে, এবং মাটির নিচে দিয়ে মানে 50 থেকে 60 ফুট মাটির নিচে সেখানে কংক্রিটের 6 ফিট লেন তৈরি হচ্ছে, এবং যে লেন দিয়ে যাবে সেখানে ট্রেন লাইনের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু ব্যবস্থা থাকবে। এবং এটা এত সুরক্ষিতভাবে তৈরি হচ্ছে যেখানে ওই ব্লাস্টার বোম, সেই বোমও সেখানে পড়ে সেখানে কিছু করতে পারবে না। এমনকি সেখানে পারমাণবিক আক্রমণের হাত থেকে পর্যন্ত এই জায়গায় রেহাই পাবে। এইভাবে তৈরি করছে। তো ভারত যদি রংপুর দখল করে জায়গাটাকে চওড়া করতে যেত, তাহলে এত লক্ষ কোটি টাকা খরচ করে, মানে এই টোটাল প্রজেক্টের পরিমাণ যা শোনা গেছে সেটা 1 লক্ষ কোটি টাকার উপরে, এই এত খরচ করে এই উত্তর শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক তাকে সুরক্ষিত রাখার চেষ্টা করতো না। আবার এর সাথে সাথে আরো একটা খবর আসছে, সেটা হচ্ছে আপনারা জানেন, সেটা যে আসামের ওখান থেকে ব্রহ্মপুত্র নদীর নিচে দিয়ে, সেখান দিয়ে যেমন ভাবে কলকাতায় গঙ্গার নিচে দিয়ে মেট্রো লাইন চলে গেছে,
ওখানে ব্রহ্মপুত্রের নিচে দিয়ে সেখানেও লক্ষ কোটি টাকা খরচ করে সেখানটাতেও তার ব্রহ্মপুত্রের নিচে দিয়ে লেন তৈরি করার, সেখানেও 6 লেন ব্যবস্থা তৈরি করা হচ্ছে। এই সমস্ত কিছু তৈরি করা হচ্ছে উত্তর পূর্বকে সুরক্ষিত রাখার জন্য। এখন রংপুরকে দখল করে যদি চওড়া করার প্রশ্ন উঠতো, তাহলে এত সব করার কোনো দরকারই ছিল না। নতুন করে 4-4টে সামরিক ঘাঁটি তৈরি করেছে ভারত উত্তর পূর্বে, দরকারই ছিল না সেগুলো তৈরি করার। যদি রংপুরকে দখল করে যদি এই কাজটা করত, তাহলে কি দরকার ছিল? সুতরাং এই করিডোর যে এত সুরক্ষিত, এর জন্যে প্রতিবেশী দেশের সামরিক অভিযানের কোনো যুক্তি নেই। আর সামরিক অভিযান মানে আন্তর্জাতিক নিন্দার ঝড়, আমেরিকার সঙ্গে সম্পর্ক নষ্ট, এবং চীন, পাকিস্তান, তুরস্ককে বাংলাদেশের সামরিক উপস্থিতির জন্য আমন্ত্রণ দেয়া। এই তিনটির একটিও ভারত চাইবে না। আর ভারত তার অর্থনীতিকে এখন তৃতীয় অর্থনীতি হতে চায় বিশ্বে। সুতরাং ভারত কোনো ঝুঁকি এখন নেবে না, কোন রকম সামরিক অভিযানে ভারত যাবে না। তাহলে ভারতের কাছে কি অস্ত্র আছে? অস্ত্র আছে অর্থনৈতিক চাপ। এই চাপ নীরব, ধারালো, এবং এই চাপকে কেউ অস্বীকার করতে পারবে না। ট্রানজিট সীমিত করো বাংলাদেশের সাথে, জল বন্টন চুক্তি ঝুলিয়ে রাখো, অর্থনৈতিক চাপ দাও। ভারত ইউরোপিয়ান ইউনিয়নের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট দিয়ে বাংলাদেশের বাজার কুঁচকে দাও, বাংলাদেশের রপ্তানির রুট কঠিন করো, আর বাকি কাজটা তো করে দেবে আমেরিকা। আমেরিকা বাংলাদেশ যেই চীনের কাছে ঘেঁষবে এক এক করে, আমেরিকার গোপন চুক্তির ফাঁসটা বাংলাদেশের গলায় শক্ত হয়ে লেগে যাবে। কিন্তু এগুলো দেখতে কিন্তু যুদ্ধ নয়, কিন্তু ফলাফল যুদ্ধের মতোই ভয়ঙ্কর। আর তারেক সরকার ক্ষমতায় আসার পর ভারতের বাড়ানো সহযোগিতার হাত ফিরিয়ে দিয়েছে, ধরেছে চীনের হাত, পাকিস্তানের হাত। এরপর ভারত প্রেমের হাত বাড়াবে ভারত, এমন ভাবনা বোকাদের হতে পারে, কিন্তু যারা সামান্যতম রাজনৈতিক বুদ্ধি, কূটনৈতিক বুদ্ধি আছে, তাদের হবে না। এমনকি ভারতীয় বিশ্লেষকদের একটা অংশ তো প্রকাশ্যেই অভিযোগ করছেন যে তারেক ক্ষমতায় আসার আগে ভারতের সঙ্গে গোপন সমঝোতা করেছিল, যা তিনি এখন মানছেন না। এই অভিযোগ প্রমাণিত নয়, কিন্তু ডাল মে যে কুছ কালা হ্যায় সেটা বোঝা যায়। আর এটুকু পরিষ্কার, ভারত বাংলাদেশ সম্পর্ক এখন অবিশ্বাসের দেয়ালে আটকে আছে। এই পরিস্থিতিতে আলোচনায় এসেছে নতুন করে নির্বাচন করার প্রস্তাব, সব দলকে নিয়ে, এমনকি আওয়ামী লীগকে নিয়ে, যে নির্বাচনের দাবি গত 1.5 বছর ধরে করে আসছে ভারত। দিল্লির কূটনৈতিক মহলের খবর, আমেরিকা ও ইউরোপের ডিপ্লোম্যাটরা এ বিষয়ে ভারতের সঙ্গে এবার সহমত হয়েছেন, এবার দিল্লিতে। আর এর ফলে জোরদার হয়েছে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের সম্ভাবনা। শেখ হাসিনা ঘোষণা করেছেন বর্ষার পরে দেশে ফিরবেন। বাস্তবতাও সেদিকেই ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক সংকেত না পেলে শেখ হাসিনা এতটা নিশ্চিত হয়ে ফেরার কথা বলতেন না। এই যেন 24-এর হাসিনা বিদায়ের বিপরীত প্রতিক্রিয়ার ছবি দেখছি। সেবার আমেরিকার স্বার্থে সায় দিয়ে হাসিনা বিরোধী অভ্যুত্থানকে সমর্থন দিয়েছিল। এই দেশগুলো হাসিনা বিরোধী অভ্যুত্থানকে সমর্থন দিয়েছিল। এখন গত 2 বছর ধরে মোহাম্মদ ইউনূস আর তারেক রহমানের সরকারের দেশের অপশাসনের রেকর্ড দেখে তারা এতটাই তিতিবিরক্ত যে তারাই আবার হাসিনাকে ফেরত চাইছেন। তারা মাঠ পর্যায় থেকে এমন রিপোর্টও এনেছেন যে জুলাই অভ্যুত্থানকে বিপ্লব না বলে মানুষ এখন এটাকে ষড়যন্ত্র বলছে, এবং এদের সংখ্যা খুব একটা কম নয়। এর একটাই অর্থ, মানুষ বলছে
এর চেয়ে শেখ হাসিনার আমল অনেক ভালো ছিল। অর্থাৎ হাসিনার ফেরার জমি তৈরি, যেমন দেশে তেমন আন্তর্জাতিক আঙিনায়। তার এই ফেরার পথে যেমন অবদান মোহাম্মদ ইউনূসের, তেমন অবদান তারেক রহমানের। ইউনূসের যেমন লক্ষ্য ছিল দেশ উচ্ছন্নে যায় যাক, হাসিনা এবং আওয়ামী লীগকে খতম করো, ভারতকে খতম করো, একই লক্ষ্য তারেক রহমানের। সেই সঙ্গে যুক্ত হয়েছে তীব্র ভারত বিরোধিতার সঙ্গে সুতীব্র চীন এবং পাকিস্তান প্রেম। তারেক রহমান কি কৌশলগত ভুল করছেন? অবশ্যই উত্তরটা হবে হ্যাঁ, এবং সেগুলো ছোট ভুল নয়। প্রথম ভুল চীন পশ্চিম দ্বিধা। তারেক সরকার চীনের সঙ্গে সামরিক ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, একই সময়ে পশ্চিমা বাজারের ওপর অর্থনৈতিক নির্ভরশীলতা রাখছে। এই দুটো একসঙ্গে চালানো যায় না। আপনি চীনের সামরিক ছায়া থেকে আমেরিকা ও ইউরোপের বাজারে সুবিধা পাবেন শুল্কমুক্ত আশা করতে পারেন না। আর এই দ্বিধাই বাংলাদেশের সবচেয়ে বড় কৌশলগত ব্যর্থতা। তারেকের দ্বিতীয় ভুল ভারতকে অপ্রয়োজনীয়ভাবে চটানো। ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ রাখা মানে ট্রানজিটে চাপ, জল বন্টনে টানাটানি এবং উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযোগ বাণিজ্য বন্ধ। এমনকি সামনে আসছে নেপাল থেকে যে ভারতের গ্রিড ব্যবহার করে বিদ্যুৎ আনার ব্যবস্থা, সেটাও ভারত বন্ধ করে দেবে। ইতিমধ্যে 20 মেগাওয়াট বন্ধ করে দিয়েছে। এই ক্ষতি দীর্ঘমেয়াদে পুষিয়ে নিয়ে দেয়া কঠিন। তারেক রহমানের তৃতীয় ভুল জামাতের সঙ্গে জোটে না থেকেও জামাতি আদর্শ অনুসরণ করে চলা। বাংলাদেশে ক্রমশই যে আজ সন্ত্রাসী গোষ্ঠীদের, মৌলবাদী সন্ত্রাসী গোষ্ঠীদের বলবলাও শুরু হয়েছে, সেটা সরকারের প্রত্যক্ষ মদতে, যেটা ইউরোপ পশ্চিমা দেশগুলো সমর্থন করছে না। তাহলে বাংলাদেশের সামনে কি আছে? 3টি সম্ভাব্য পথ। প্রথম পথ, তারেক সরকার যদি অর্থনৈতিক সংকট সামলাতে পারে, পশ্চিমা বাজার ধরে রাখতে পারে এবং ভারতের সঙ্গে ন্যূনতম কার্যকর সম্পর্ক যদি তৈরি করতে পারে, তাহলে সরকার টিকে থাকবে এবং ধীরে ধীরে শক্ত হবে। দ্বিতীয় পথ, যদি গার্মেন্টস রপ্তানি ধসে পড়ে, বেকারত্ব বাড়ে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যায়, ভারতের চাপ নানা দিক দিয়ে ফাঁসের মতো আসে বাংলাদেশের গলা চেপে ধরতে, তাহলে রাস্তায় মানুষ নামবে, মধ্যবর্তী নির্বাচনের চাপ তৈরি হবে। তৃতীয় পথ, সামরিক হস্তক্ষেপ। বাংলাদেশের ইতিহাসে যেটা অত্যন্ত স্বাভাবিক, তবে লম্বা সময়ে নয়, বড় জোর 2 বা 3 বছরের জন্য। সাউথ ব্লক থেকে খবর পাচ্ছি এই তৃতীয় পথটি নাকি এখনকার জন্য সবচেয়ে সম্ভাব্য। শেখ হাসিনার মৃত্যুদণ্ড স্থগিত রাখার জন্য দেশের সুপ্রিম কোর্টে নাকি শীঘ্রই শেখ হাসিনার পক্ষ থেকে মামলা দায়ের হবে এবং সেনার একটি বড় গোষ্ঠী, বড় অংশ শোনা যাচ্ছে, তার মধ্যে জেনারেল ওয়াকারুজ্জামান তিনিও আছেন, তিনিও চাইছেন যে তারেক রহমানের এই সরকারের সপক্ষে নয়, এই সরকার চলে যাক। ইতিমধ্যে ভারতের আর্ম টুইস্টিং আরো শক্ত হবে। বাংলাদেশের অর্থনীতি বিপুল চাপে পড়তে চলেছে, আর সেই পরিস্থিতিতে কি হবে সেটা নির্ভর করবে বাংলাদেশের 40 লাখ গার্মেন্টস কর্মী, প্রবাসী শ্রমিক এবং জনগণের উপর। ইতিহাস বলে বাংলাদেশের সব পরিবর্তন এসেছে খালি পেটের আর্তনাদ থেকে। পর্দার আড়ালে খেলাটা কিন্তু চলছে, খেলা শুরু হয়ে গেছে, খেলা চলছে। এপিসেন্টার এখন দিল্লি। ভারত খেলছে অর্থনৈতিক চাপের খেলা, আমেরিকা খেলছে শর্তের খেলা, ইউরোপ খেলছে বাজার সংকোচনের খেলা, মানবাধিকার রক্ষণের খেলা, ইনক্লুসিভ নির্বাচনের খেলা, আর চীন খেলছে বিনিয়োগের জাল দিয়ে বাংলাদেশকে চেপে ধরার খেলা। মাঝখানে বাংলাদেশ।
একটি দেশ যার অর্থনীতির দুটো স্তম্ভ, একটি অনভিজ্ঞ সরকার এবং কোটি মানুষের স্বপ্ন। তারেক রহমানের সরকার যদি এই জটিল সমীকরণ না বুঝে শুধু দলীয় স্বার্থের রাজনীতি করতে থাকে, তাহলে বাংলাদেশকে একটি গভীর সংকটের মধ্যে দিয়ে যেতে হবে এবং সেই সংকটের মূল্য যত না দেবেন রাজনীতিবিদরা, তার থেকে বেশি দিতে হবে সাধারণ মানুষকে। ইতিহাস কিন্তু তৈরি হচ্ছে, আপনি কি দেখতে পাচ্ছেন? আওয়ামী লীগকে এই মুহূর্তে রাজনীতির মাঠে দরকার, সেটি যে জায়গাটাই হোক। সেই জায়গায় এই 2 বছর হতে চললো, এই মুহূর্তে আওয়ামী লীগের আমরা আসলে দৃশ্যত কোন কার্যকরী রাজনীতি আমরা নিতে দেখছি না। সেটি কি এই হামলা মামলা, এই মিথ্যে মামলা, এই মব, এই কারণে, নাকি নেতৃত্বে কোথাও কোনো ঘাটতি রয়েছে, নাকি তৃণমূলের সাথে যোগাযোগে ঘাটতি রয়েছে, নাকি দুটোই? শেখ ফরিদ ভাই যদি একটু উত্তর দিতেন। চমৎকার কথা বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে। এটা আমাদের জাতীয় জনগণ, মানে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি জানেন যে সবচেয়ে এই মুহূর্তে যে সমস্যাটা আওয়ামী লীগের, প্রথমে যদি আপনি বলেন যে আওয়ামী লীগকে কেন আমরা 2 বছর তাকে যেভাবে দেখার কথা ছিল সেভাবে কেন দেখতে পেলাম না, এটা কিন্তু সবারই প্রশ্ন। আমিও কিন্তু বরাবরই বলে আসছি যে আওয়ামী লীগ কিন্তু সরকারি দলের চাইতে বিরোধী দলে খুব বেশি শক্তিশালী, আমি বলে আসতাম, এখনো বলি এবং বিশ্বাস করি। কিন্তু কেন আসতে পারতেছে না, যদি আপনি এটাকে নিরপেক্ষ দৃষ্টিতে বিবেচনা করতে বলেন, তাহলে আপনার সাথে আমি শেষ অংশের সাথে একমত যে দুটোই। প্রথমত আন্তর্জাতিক কিছু কারণ এবং এই দেশে মব ভায়োলেন্স, তাদের উপর যে নির্যাতন নিপীড়ন চলতেছে, আর এই মুহূর্তে আন্তর্জাতিক সম্পর্কে আওয়ামী লীগ খুব একটা ডেভেলপ করতে পারে নাই, যেটা আওয়ামী লীগের সাথে যায় না। কারণ বিএনপির কূটনৈতিক শক্তি সবচেয়ে দুর্বল, সবসময় ছিল, এখনো দুর্বল, কোনো সন্দেহ নেই। কিন্তু এই মুহূর্তে আমি যা দেখতেছি, আমার কাছে কেন যেন মনে হচ্ছে আওয়ামী লীগের কোথায় যেন মানে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে তারা ব্যর্থ। অপ্রিয় হলো এই কথা সত্য, শুধু কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ব্যর্থ যদি বলি তাহলে বলবে। আমরা কিন্তু এখানে আওয়ামী লীগের সমালোচনা করতেছি, আবার আওয়ামী লীগের বন্ধুদের বলি অল ক্রিটিক্স আর নট এনিমিস। আর এই মুহূর্তে আমাদের হলুদ বদল বানায় ফেলেন না, এটা যেটা বলতেছি আপনাদের মাথায় নিতে হবে, কারণ আমরা চাই আপনারা ফিরে আসেন। সেই জন্য আমরা দিন রাত পরিশ্রম করতে যাচ্ছি, কোন অংশে আপনাদের চাইতে কম পরিশ্রম করতেছি না। জীবনের ঝুঁকি নিয়ে, সংসার, পরিবার পরিজন রেখে, পেশা রেখে চেষ্টা করে যাচ্ছে। আপনি যেটা বললেন, এটা কেউ এই আলোচনা করারই কেউ সাহস পাবে না। আমি জানি এই কথাগুলো নিয়ে তারা আওয়ামী লীগের এটা ভয় পেয়ে যাবে, তারা যে আওয়ামী লীগ আবার গুসা করবে, কিন্তু এটা সত্য। আওয়ামী লীগের তৃণমূল কিন্তু প্রস্তুত। আওয়ামী লীগের তৃণমূল আমার সাথে, তৃণমূলের প্রতিদিন মানে এত কথা হয় যে, মানে কথা হয় না সংখ্যা বেশি, কারণ আমি সময়ই পাই না। কতজনের সাথে কথা বলবো, 3 মিনিট করে যদি কথা বলি, আমি কয়শো লোকের সাথে কথা বলবো, তার মধ্যে কেউ লম্বা কথা বলে। আমি বেশিরভাগ, আমি বরং নেতাদের ধরি না। আমার ফোন যেদিন আপনি দেখতে পারবেন, আপনি জানবেন যে আমি আসলে অনেক সময় ধরতে পারি না, সময় পাই না, বা ধরিও না, সময় পাই না। কিন্তু তৃণমূল সাধারণ মানুষের সাথে কিন্তু আমি কথা বলি। তারা কিন্তু প্রস্তুত, শুধু আওয়ামী লীগের একটা ডাকের অপেক্ষা রয়েছে। সেই ডাকটা হতে পারে দলীয় প্রধান থেকে, সেই ডাকটা হতে পারে কেন্দ্রীয় নেতা থেকে, সেই ডাকটা হতে পারে ঢাকায় এখন আত্মগোপনে থাকা নেতাদের কাছ থেকে। তারা শুধু ডাকের অপেক্ষায় বসে আছে। আমি কর্মীদের কথা বলছি, আমি কোন নেতার কথা। আওয়ামী লীগের যারা তৃণমূলের কর্মী, তারা ডাক দিলে ঝাঁপিয়ে পড়বে, তারা মৃত্যু জীবন কিছুই দেখবে না তারা। তাহলে কেন হচ্ছে না তীব্র? তার মানে নেতৃত্বের কোনো ত্রুটি, বিচ্যুতি। আমি বলবো না যে তারা ভুল করতেছে, মানে কোথাও না কোথাও কোনো সমস্যা আছে, কোথাও না কোনো কমতি আছে। নইলে 2 বছর বাংলাদেশ আওয়ামী লীগ, এই যে আর 1 মাস মাঝখানে, মানে 22 মাস হয়ে গেছে, মানে এই মাসটা গেলে 22 মাস হয়ে যাবে। কারণ আগস্ট মাসের 5 তারিখে 2 মাসও নাই আসলে, গড়ে 2 মাস, সর্বোচ্চ 7 দিন, মানে 2 বছর। বাংলাদেশ আওয়ামী লীগ 2 বছর বিরোধী দলে থাকবে, তারা রাস্তায় মিছিল করবে না, এটা আমার কাছে অবাক করার বিষয়। আমি বলছি না যে সেনাবাহিনী আছে বলে তারা ভয় পায়। বাংলাদেশ আওয়ামী লীগ তো সেনাবাহিনী দেখে ভয় পাওয়ার লোক না তারা। বাংলাদেশ আওয়ামী লীগ তো পুলিশকে দেখে ভয় পাওয়ার লোক না তারা। বাংলাদেশ আওয়ামী লীগ তো বিএনপি থেকে ভয় পাওয়ার লোক না, তাদের চরিত্রের সাথে যায় না। বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, এরা এই শিবিরকে দেখে ভয় পাবে? আমার তো এটা আমার তাদের চরিত্রের সাথে, তাদের ইতিহাসের সাথে অন্যতম ট্রেন্ড একটি বাহিনী, যেটি হচ্ছে গিয়ে তৎকালীন সময়ের পাকিস্তান আর্মি, তাদেরকে দেখে বাংলাদেশ আওয়ামী লীগ ভয় পায় নাই। ভয় পায় না, তাহলে কেন এদের ভয় পাবে? কেন ভয় পাচ্ছে না? আমার মনে হয় যে তাদের তাদের
মানে এদের যে কর্মযজ্ঞ এইখানে কোনো সমস্যা আছে? আর পরিষ্কার করে বলি, মানে কূটনৈতিক ভাষায় না বলি, বলেই দেয়, আপনি বুঝতে পারছি, আপনি আমার পেট থেকে কথা বের করে ফেলবেন। মানে তাদের সমন্বয়ের অভাব রয়েছে, আই এম সরি কথাটা বলার জন্য। অর্থাৎ আওয়ামী লীগের কর্মী থেকে নেতাদের সাথে যে সমন্বয়হীনতা, এটা এখানে স্পষ্ট। তাই সেই মানে কোথাকার কোন ভাবের পোলা, এগুলো তো আমি ওদের গুনবো না, আমি তো ওদের গুনি না। যেভাবে এরা কথা বলতেছে, আপনি দেখেন সমন্বয়হীনতার আর একটা লক্ষণ দেখাই। আচ্ছা, কমপক্ষে তো এই মুহূর্তে সাবেক এবং বর্তমান, মানে গত সংসদের, ওইটাকে আমি বর্তমান ধরলাম, সাবেক বর্তমান মিলে কমপক্ষে এই মুহূর্তে কমপক্ষে 1000 এমপি আছে বাংলাদেশে আওয়ামী লীগের, মানে সাবেক এমপি বা বর্তমান এমপি, মানে সর্বশেষ সংসদ 1300 তো ছিলই তখন, 330 জন। তাহলে আর কি সব মিলে কি 1000 নাই ছিল? 1000 বাদ দিলাম। ওই যে আমাদের সময় পরীক্ষা ছিল 133 পেলে পাস, এখন তো কত রকম নিয়ম, 33% ধরলাম, অর্থাৎ 300 জনই ধর, 333 জনই ধরলাম 1000 মধ্যে। 333 জন এমপি, তাদের ফেসবুকে শুধু কথা বলে, যদি ময়দান আসতে হবে না, ফেসবুকে লাইভ এসে কথা বলে, এই সরকার তো পাগল হয়ে যাবে। কয়জন আসছে? কয়জন আসছে আপনি বলেন? আপনি কয়জন এমপি কে দেখেছেন? যারা আসছে তাদের কথা বলছে, যারা আসে নাই তাদের কথা বলছে। কয়জন আপনি লাইভে আসতে দেখছেন? আপনি বলেন, আপনি কি 20 জন এমপি কে, 30 জন এমপি কে দেখছেন লাইভে এসে কথা বলতে প্রতিদিন? না না না, অন্তত যে কয়জন এমপির সাথে আমার রেগুলার ফোনে কথা হয়, তাদেরই তো একজনও আমি দেখি নাই যে, নেই। মানে তাদেরকে আচ্ছা, আমি অন্তত বেশ কয়েকজন এমপি কে বলছি যে ভাই আসেন লাইভে কথা বলি, ভাই না হ্যাঁ, কেন? দেশের বাইরে আছে না, আসলো দেশের বাইরে আছে কিনা। হ্যাঁ, দেশের বাইরের কথাই বলতেছি, ভিতরে গুলো তো কথা বলবেই না। শুনেন, আপনার সাথে তারা আসবে না দুইটা কারণে। তারা ভাবে কি যে আমি যদি সাইফুল বাতেন টিটুর সাথে কথা বলি, সাইফুল বাতেন টিটু যাতে ওঠে কিনা, এইটা একটা তাদের আজগুবি চিন্তা। আরেকটা হইলো কি জানেন? হ্যাঁ, নিজের অবস্থান মজবুত, মানে নিজের বিপদে পড়তে রাজি না। দুইটার মধ্যে যদি একটা সঠিক হয় তাও বিপজ্জনক। মানে আপনাকে যদি এটা ভাবে, তাহলে সেটা হলো একটা বোকামি বাবদ মাইশি। আর পরেরটা যদি হয় যে নিজের আখের গোছাবো, সামনে আসবো না, ঝুঁকি নিবো না, তাহলে তো এটা পুরো জাতির সাথে প্রতারণা, দলের সাথে, তার দল এবং দলের কর্মীদের সাথে প্রতারণা করতেছে। আমি ফরিদ প্রতিদিন এখন বলবে কি, এরা আবার কি করবে জানেন? যখন দল ক্ষমতা আসবে, আমি তো তলে তলে এই কাজ করছি, সব তলে তলে, তখন বলবো আমি তো সব করছি, সব এমপি তখন বলবো যে 100 কোটি টাকা তার লস হয়েছে। এখন কিন্তু প্রকাশ্য তারা 10 টাকা লস করতে রাজি না, প্রকাশ্যে তারা 10 টাকা দিয়েছে এটা করতে রাজি না, কিন্তু পরে কিন্তু বলবে আমার 10 কোটি, আমার 100 কোটি, আমার 200 কোটি, আমার 500 কোটি, আমার 1000 কোটি নষ্ট হয়েছে। বুঝতে পারছেন? আমাকে যে ব্যক্তি নিজে বলেছে যে আওয়ামী লীগ, সে এমপি নয়, কিন্তু সে আওয়ামী লীগের একজন সাধারণ নেতা, বড় কোনো পদেও না, আমার নিজে বলেছে সে আওয়ামী লীগের, মানে লাস্ট 5 বছরে, 5 বছর না, লাস্ট 1.5 বছর না 2 বছর, যে কয় লাস্ট যে কয়, ততদিনে সে 20 কোটি টাকা ইনকাম করেছে। আমি তাকে একদিন ফোন করে বলেছিলাম, এটা আমার মনে আছে, আমি বলেছিলাম জামালপুরে এরকম আমি এক ছাত্রলীগের নাম্বার দিয়ে দেই আপনি, কারণ আমি এটা নিয়ে গেলে আবার ভেজালে পড়বো, কারণ 5 টাকা যদি বলে 500 টাকা দিছি, অথবা শেষ দিন নিয়ে না করে বিপদে পড়বো না। তার মধ্যে আপনাকে একটা ছাত্রলীগের নেতার নাম্বার দেই, তাদের রক্ষা করার জন্য কিছু টাকা পয়সা পাঠান। কত পাঠাবো? তা আমি বললাম যে একবারে দিয়ে দেন, বারবার তো দেওয়া সম্ভব না। কত দিব? আমি বললাম যে আপনি কত দিতে চান আপনি বলেন। আমার কি বললো জানেন? আচ্ছা নাম্বার দাও, আমি 2000 টাকা পাঠাই। আপনি কি বললেন? আলাপ শুনেন, যে লোক বলছে 20 কোটি টাকা ইনকাম করেছে, সে নিজে বলছে আমারে, এবং সে বাড়িটা আমার নিয়ে গেছে দেখাইছে যে এই বাড়ি সে করছে আওয়ামী লীগ করে। সেই লোক বলতেছে 2000 টাকা পাঠাবে। তা আমি বললাম ভাই আল্লাহ বাঁচাইছে, আমি আমার পরিমাণটা বলি নাই। আরে আমি বলতে চাইছিলাম যে আপনি 5 লক্ষ টাকা পাঠিয়ে দেন, পোলাপান চলো মাস 2-3। এটা হলো মানে 24 সালের 25 সালের কথা বলতেছি। এই হলো বাংলাদেশ আওয়ামী লীগের যারা লুটপাট করে খেলে। এই জন্য সম্ভবত জননেত্রী শেখ হাসিনা বলেছে যারা 17 বছর কিছু খায় নাই তারাই কাজ করতেছে, কথাটা কিন্তু সত্য। আপনি দেখেন বাংলাদেশ আওয়ামী লীগের যদি 300 জন এমপি যেদিন কথা বলবে, 300 জন, আচ্ছা 300 জন বেশি বলে নেই, 300 জন এমপি যখন কথা বলা শুরু করবে, দেখবেন 1 মাসের মধ্যে আওয়ামী লীগের 3 লক্ষ লোক কথা বলা শুরু করবে। 1 মাসের ভিতরে আওয়ামী লীগের উপজেলা সভাপতি যখন কথা বলা শুরু করবে, তখন ছাত্রলীগের সভাপতি কথা বলা শুরু করবে, তখন যুবলীগের সভাপতি কথা বলা শুরু করবে। শুনেন, বাক স্বাধীনতা কিন্তু একটা মারাত্মক ব্যাপার। তার প্রমাণ তো আপনি, তার প্রমাণ তো আমি। আপনার এক 20 পুরা বইয়ের ঠেলাতে এই মৌলবীরা দৌড়ের উপরে পাগল হয়ে গেছে। আমি শেখ ফরিদ কেউ না, আই এম নোবডি।
আমার বক্তব্যতে ইউনূসের অবস্থা খারাপ, জামাতের অবস্থা খারাপ, বিএনপিও মাঝে মধ্যে মানে কোতাকুতি শুরু করে। আমি তো কেউ না, আমি ওরকম বিজ্ঞ কেউ না, দক্ষ কেউ না, কিছুই না, আমি কোনো অযোগ্যতাই নেই। কথা বললে কি হয় আর কি হয় না তার প্রমাণ আপনি আর আমি নিজেই। আমরা দুইজনই এখানে প্রমাণ, কিন্তু আমরা দুইজনই কেউ বিখ্যাত কেউ নেই। আমরা মিলিয়নারও না, বিলিয়নার তো নেই। আমরা কোনো কলেজের, আমরা কোনো বিশ্ববিদ্যালয়ের ভিসিও না, রাইট? আমরা কোনো দলের কেন্দ্রীয় নেতাও না, কিন্তু আমাদের কথা কি কাজ হচ্ছে না? তাহলে তারা যদি কথা বলা শুরু করে, শেষে আমি এই প্রস্তাবও দিয়েছি, আচ্ছা আপনারা যদি কথা বলতে না চান, আপনার পক্ষে একজন লোক কথা বলবে, তাকে আপনি প্যাট্রোনাইজ করেন। তাও তারা করে না, তাও করে না। এই দেশের 64টা জেলার 64 জনকে যদি তৈরি করে এমপির পক্ষ থেকে কথা বলে, দেশে 300 জন এমপি তাদের মুখপাত্র হয়ে যদি কথা বলা শুরু করে, আপনি কি মনে করছেন এই রাজপথ তো আগে না তো আওয়ামী লীগের? আওয়ামী লীগ শুধু যদি বাংলাদেশ আওয়ামী লীগ যদি তারা যদি সমন্বয় করে শুধু কথা বলা শুরু করে, শুধু কথা বলা, এক এ টিম কি করতেছে, এক এ টিমই তো উল্টায় ফেলাইতেছে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা। তাহলে যদি আওয়ামী লীগের নেতারা, আমি এই বিষয়টি আপনাকে একটু গুছিয়ে প্রশ্ন করব। আমরা এর আগে আমি একটু দর্শকদের কাছ থেকে কিছু উত্তর নিব। আমি একটু কিছু বলি, সেটা হচ্ছে কি, দর্শক শ্রোতা বন্ধুরা, প্রথম কথা হচ্ছে আপনারা যারা লাইভটি দেখছেন তারা একটু লাইভটি শেয়ার দিয়ে দিবেন। আমরা লাইভটি প্রায় শেষ করে এনেছি। আমরা অল্প কিছু শেখ ফরিদ ভাইয়ের কাছ থেকে আমরা আর একটি প্রশ্ন করবো, এবং সেই প্রশ্নটি আমি আসলে দর্শক শ্রোতা বন্ধুরা আপনাদের কাছেও একটু আমি করতে চাই। সেটি হচ্ছে, যারা এই মুহূর্তে এখানে লোকজন দেখছেন, 120-25 জন মানুষ দেখছেন, খুব বেশি দেখছেন না, আপনাদের কাছেও আমার একটি প্রশ্ন, আপনারা আসলে কি মনে করেন? প্রথম কথা হচ্ছে, আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব আপনারা কেমন দেখতে চান? এই প্রশ্নটি আমার দর্শক শ্রোতাদের কাছে থাকলো, যে আওয়ামী লীগ মানে এই যে আওয়ামী লীগ যে সংকট নয় একটি সময় কাটাচ্ছে, এই সময় আওয়ামী লীগের নেতৃত্বটা, অর্থাৎ এই মুহূর্ত এই দুরবস্থা কাটানোর জন্য আওয়ামী লীগের নেতৃত্বটা আপনারা কেমন দেখতে চান? এই প্রশ্নটির আপনারা মন্তব্যের ঘরে জবাব দেবেন, এবং পাশাপাশি আমি আপনাদেরকে অনুরোধ করবো লাইভটি একটু আপনারা বিভিন্ন জায়গায় শেয়ার দিবেন, শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আমি একটু আপনাদেরকে দর্শক শ্রোতা বন্ধুদের কাছে জানতে চাইছি, যারা আওয়ামী লীগের সমর্থন করেন কিংবা আওয়ামী লীগ করেন কিংবা আওয়ামী লীগকে পছন্দ করেন অথবা যারা পছন্দ করেনও না, তারা আসলে আওয়ামী লীগের এই যে এখন যে অবস্থাটা আছে, যে রাজনৈতিক অবস্থা যাচ্ছে, এই সময় আপনারা আওয়ামী লীগের নেতৃত্বে কাকে কিভাবে দেখতে চান, বা আওয়ামী লীগের নেতৃত্বটা কেমন হোক বলে আপনারা মনে করেন, এটি আপনারা মন্তব্যের ঘরে লিখে জানাবেন, পাশাপাশি লাইভটি শেয়ার দেবেন। এবং শেখ ফরিদ ভাই, আমি আপনার কাছে একটি প্রশ্ন করবো, সেটি হচ্ছে, আপনার কি মনে হয় যে, আমরা সবসময় জানি যে সেই মানে আওয়ামী লীগের যে যখন আওয়ামী লীগ তৈরি হলো, রাজনৈতিক দলটি যখন তৈরি হলো, সেই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত আওয়ামী লীগের যে পাওয়ার হাউস যদি আমরা বলি, সেটি আসলে তৃণমূল। এবং আমি সবসময় একটি কথা বলে থাকি যে, অনেকে বলে আওয়ামী লীগের লোক চুরি করেছে, অনেকে ইয়া করেছে, বা আমি যখন বললাম যে আওয়ামী লীগের লোকজনদেরকে ছাড়ানোর জন্য জাকাতের টাকা দিয়ে তাদেরকে, গরিব দরিদ্র যারা জেল হাজতে রয়েছে তাদেরকে জামিনের ব্যবস্থা করানো হোক, তখন অনেকে বললো যে আওয়ামী লীগের অবস্থা কি এত খারাপ কিনা। আমি সকলকে মিলিয়ে বলবো যে হচ্ছে একটি গণমানুষের দল, এটি কোনো সিলেক্টিভ লোকদের দল নয়, এখানে শুধু মাওলানা দিয়ে ভরা নয়, এখানে শুধু আর্মির জেনারেল দিয়ে ভরা নয়। আওয়ামী লীগ হচ্ছে এমন একটি দল, সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে বেশ্যার দালাল পর্যন্ত আছে, এখানে সকল শ্রেণীর মানুষ, চোর আছে, ছাত্র আছে, বাটপার আছে, টাকা পাচারকারী আছে, তেমনি এখানে খেটে খাওয়া মানুষ আছে, এখানে বিদেশ থেকে টাকা পাঠিয়ে দেশকে পরিপুষ্ট করছে এরকম মানুষও আছে। সকল ধরনের মানুষ নিয়েই একটি রাজনৈতিক দল হয়। শেখ ফরিদ ভাই, আপনি কি মনে করেন যে আসলে এই যে তৃণমূলের যে নিউক্লিয়ার যে পাওয়ারটা, এই পাওয়ারটার নেতৃত্ব কি আসলে এরা, এই তৃণমূল আসলে কি কোনোভাবে, আমার যেটা মনে হয়, ব্যক্তিগত মনে হয়, সেই বিষয়ে আমি আপনার মতামত জানতে চাইবো। সেটি হচ্ছে, এরা কি কখনো শেখ পরিবারের বাইরে কাউকে নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে কি কোনোভাবে দেখবে বা দেখতে চায় কিনা, অথবা যে নেতৃত্বটা হবে সামনে শেখ হাসিনা ছাড়া যদি হয়? কারণ আমরা শুনেছি যে শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয়, উনি
আল জাজিরাকে একটি দীর্ঘ সাক্ষাৎকারে উনি বলেছেন যে আমরা আওয়ামী লীগের নতুন নেতৃত্ব আসছে, শেখ হাসিনা হয়তো সরাসরি আর আওয়ামী লীগের নেতৃত্ব ভাবে সামনে থেকে দেবেন না। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের নেতৃত্ব যে আপনার কি মনে হয় তৃণমূলের নেতৃত্বটাকে ধরে রাখতে পারবে, যে শেখ হাসিনা নাকি শেখ হাসিনা দ্বারা মনোনীত কোন নতুন নেতৃত্ব, এবং সেটি শেখ পরিবারের বাইরে কিনা? এই প্রশ্নটি একটু জটিল, আপনি জানেন আমার প্রশ্নগুলো একটু জটিল হয়ে থাকে। এই প্রশ্নটির উত্তর আমি দর্শক শ্রোতাদের বন্ধুদের কাছেও চাইবো, এবং আপনাদের কাছে অনুরোধ লাইভটি একটু শেয়ার করে সকলে দেখার সুযোগ নেবেন, যে শেখ ফরিদ আপনার কাছে আমরা উত্তরটা নেব। তারপরে এটা খুবই সুকঠিন প্রশ্ন, সুকঠিন, শুধু কঠিন না, এটা সুকঠিন। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলতে। তবে আমার ধারণা যে যতদিন জননেত্রী শেখ হাসিনা জীবিত আছেন ততদিন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব তার হাতেই থাকবে, কোনো সন্দেহ নেই। এটা নিয়ে আওয়ামী লীগের ভিতরে কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে বলে আমি মনে করি না। আমি অনেকের সাথে কথা বলেছি, তারা মানে যতক্ষণ শেখ হাসিনা রয়েছেন আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে কারো কোনো দ্বিমত নেই, সবাই তার নেতৃত্বে কাজ করতেছে এবং করবে। এখন আপনি যেটা প্রশ্ন করতেছেন, ধরেন কোনো কারণে আওয়ামী লীগের আসতে সময় লাগলো, দীর্ঘমেয়াদী হলো, এবং শেখ হাসিনা ন্যাচারাল তিনি মারা যেতে পারেন, বা তিনি অবসর নিলেন, কথার কথা দুটোই ঘটতে পারে। তিনি বললেন যে না, আমি অবসর নিলাম বয়সজনিত কারণে, তাহলে আমার মনে হয় এখনো শেখ পরিবারের হাতেই নেতৃত্বটা থাকবে, বিশেষ করে সজীব ওয়াজেদ জয় তার হাতেই থাকবে বলে আমি মনে করি। তারপরে যদি বলেন তারা পরের আত্মীয় স্বজন, খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, এইবার মনে হয় যে আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের অতটুকু আগের মতো মানবে না, যতটুকু অতীতে তারা মেনে আসছে ততটুকু আর মানবে না। কারণ এই 2024 সালের 5ই আগস্টের পরে যেমন জামাত বিএনপির চরিত্র প্রকাশিত হয়ে গেছে, স্বাধীনতা বিরোধীদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে সাহিত্যের জগতে, শিল্পের জগতে, চলচ্চিত্র জগতে, সব জায়গায়, মসজিদে, মন্দিরে, সিনেমা হলে, যেভাবে মানে সব পেশাতে যেভাবে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিটার আত্মপ্রকাশ ঘটেছে, ঠিক তেমনি কিন্তু আওয়ামী লীগের ভিতরে যে নেতৃত্ব কার কত যোগ্যতা সেটাও কিন্তু প্রমাণিত হয়ে গেছে। আপনি কি মনে করতেছেন যে লোকটা মুখ দেখাইতেছে না, ফেসবুকে আসতে পারে না, যার পরিবার লোক একটু শব্দটি করতেছে না, সেই লোকে সে নেতৃত্ব দেবে, বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল তার উপজেলায় মেনে নিবে? এটা মনে হয় না। এটা যদি যেমন মেনে নিবে না, তেমনি কেন্দ্রীয় নেতৃত্বের বেলায়ও ক্ষোভ থাকবে। কারণ আপনি এখন দুঃসময়ে নেতার কাজ কি? নেতার কাজ হলো দুঃসময়ের সামনে আসা, সুসময় না। আর ভাই সুসময়ে তো আমার ভাবির +5 এমপি হয়ে গেছে। জুনায়েদ সুসময়, তাহলে জুনায়েদ সাকি যে জীবনে মেম্বার হইতে পারবে না, সে এমপি হয়ে গেছে। যে জাহিদ সুসময় আসলে, যে লোক কোনোদিন ও তো মেম্বারের জামানত বাজাতে হবে, সে লোক এখন মন্ত্রী। তো সুসময় আসলে তো অনেক কিছুই সম্ভব। স্রোতের পক্ষে তো কচুরি পানাও ভাসে। আরে ভাই, ঠেলে যদি নেন লাশও চলে, লাশের তো হাত পা নাই। আমরা যে কবর দিই, আমার বাবারে কবর দিয়েছি, মাকে কবর দিয়েছি, আত্মীয় স্বজন কবর দিয়েছি, বন্ধু বান্ধব, প্রতিবেশী, তাই না? আমরা কাঁধে নিছি না? কাঁধে নিলে তো লাশও চলে ভাই, লাশও হাঁটে, লাশও যায়। তো যখন মানুষ বিপদে পড়ে স্রোতের বিপরীতে, বঙ্গবন্ধু কি করেছিলেন? 6 দফা পুরো স্রোতের বিপরীতে। তার রাজনৈতিক গুরু সেই সময়ের মৌলানা ভাসানী বললো, মুজিবর এটা মানুষ নিবে না। আপনি কি জানেন 6 মাস মৌলানা ভাসানী 6 দফার পক্ষে ছিল না? এটা ঐতিহাসিক সত্য। মৌলানা ভাসানী ছিল না, বলছে এটা বাস্তবায়িত হবে না। কিন্তু বঙ্গবন্ধু তার 4 খলিফা, মানে তার ছাত্র নেতা, এদের নিয়ে বলছে তোরা আমার সাথে আসছিস কিনা? তারা বলছে যে আপনি যেদিকে আছেন আছে। তিনি 1 বছর 6 মাস পরে 6 দফা এত জনপ্রিয় হয়ে গেল, তখন মৌলানা ভাসানী এসে তার সাথে 6 দফা দিয়েই বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। এবং 6 দফা দিয়ে বঙ্গবন্ধু হইল। 6 দফা দিয়ে বঙ্গবন্ধু জাতীয় নেতা থেকে অবিসংবাদিত নেতায় পরিণত হলেন, এবং 71-এর মাধ্যমে তিনি জাতির জনকে পরিণত হলেন। তো স্রোতের বিপরীতে আপনাকে থাকতে হবে। নেতার কাজ তো স্রোতের পক্ষে থাকে না, নেতার কাজ হলো স্রোতের বিপরীতে। নেতার কাজ হলো কর্মী যখন বিপদে থাকবে তখন আমি সামনে থাকবো। কিন্তু এখন কর্মীরা বিপদে, আপনি নেতা নাই, তো শেষ সময় আপনি যা তা করবেন, নেতারা মেনে নিবে, কর্মী মেনে নিবে আপনার কথা, মানবে না।